স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আগে আমরা হিমালয় সম্বন্ধে জেনেছি, পড়েছি। তার দুটো ভাগ সম্বন্ধে পড়েছি। উত্তরে যে পার্বত্য অঞ্চল এবং উত্তর পূর্ব যে পার্বত্য অঞ্চল তা নিয়ে পড়াশোনা করেছি। আমাদের ভারত সম্বন্ধে জানতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আমাদের এখানে রয়েছে, কারণ ভারত কৃষিভিত্তিক দেশ। আর যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল বা বৃহৎ সমভূমি অঞ্চল বলি আমরা। গ্রেট গ্রেট প্লেন এরিয়া অফ ইন্ডিয়া আমরা বলে থাকি। সেটা কোন অংশটা নিয়ে আমরা থাকছি, এই যে এইখান থেকে প্রায় পাঞ্জাবের এই অংশ থেকে শুরু করে এইখানটায় একদম আসামের এই অংশ দিয়ে শুরু করে প্রায় আর একটু এটা যদি এই এটা পশ্চিমবঙ্গ, টোটাল এই অংশটাকে আমরা কি বলে থাকি, উত্তর ভারতের সমভূমি অঞ্চল বলে থাকি। এই উত্তর ভারতের সমভূমি অঞ্চলকে আমরা বিশেষত আমরা সকলেই জানি এখানে তাহলে গঙ্গা, যমুনা নদী, আর এই অংশে আমরা সকলেই ব্রহ্মপুত্র। তাহলে এই যে উত্তরের সমভূমি অঞ্চল, প্লেন এরিয়া অফ ইন্ডিয়া। বিশেষত আবার একে যদি আমরা, তাহলে কি হচ্ছে, আমরা নদীর তিনটে গঙ্গা, যেরকম গঙ্গার তিনটে গতিই আমরা জানি। একটা উচ্চ গতি একদম এলাহাবাদ পর্যন্ত বিস্তার লাভ করছে, এলাহাবাদ পর্যন্ত। তারপরে বিহারের এই অংশ পর্যন্ত যে মধ্যগতি আসছে। আর বাকি এই পশ্চিমবঙ্গের এই অংশ হচ্ছে নিম্নগতি। এই তিনটে গতির মাধ্যমেই কিন্তু এই যে প্লেন এরিয়া, তার দুদিকেই যেখানে নদী প্রবাহিত হয় তার পার্শ্ববর্তী অঞ্চল, সমভূমি অঞ্চল লক্ষ্য করা যায়। তার কারণ পলি সঞ্চিত হয়, দুদিকেই পলি সঞ্চিত হয়। গঙ্গা যমুনা রয়েছে এখানে। তো বিশেষত সেই দিক থেকেও আমরা গঙ্গার তিনটে ভাগ নিয়ে আলোচনা করতে পারি এবং এখানে ব্রহ্মপুত্র নদী নিয়ে আলোচনা করতে পারি। তাহলে এই পাশে যদি নদীর উপর ভাগ করে দিই, তাহলে এখানে কিন্তু পাঞ্জাব সমভূমি, এই যে অংশটা আমরা দেখতে পেয়ে থাকি, বেসিক্যালি এখানে আমরা পাঞ্জাব সমভূমি দেখতে পাবো। পাঞ্জাব সমভূমির পরে এখানে আমাদের যে উর্বর সমভূমি অঞ্চল, সেই উর্বর সমভূমি অঞ্চলটা পেয়ে যাব। গঙ্গা নদীকে বেস করে গঙ্গার তিনটে ভাগ। গঙ্গার কি হচ্ছে না, গঙ্গার এটা হচ্ছে উচ্চগতি, আবার এই অংশে পেয়ে যাব মধ্যগতি, আর এটা পেয়ে যাব নিম্ন গতি। আর এ পাশে ব্রহ্মপুত্র নদী যে অংশটা দিয়ে গেছে, অসমের উপর দিয়ে যে অংশটা দিয়ে গেছে, সেই ব্রহ্মপুত্র নদী বা নদের এইখানটায় কিন্তু আমরা পেয়ে যাব। তিনটে ভাগে আমরা ভাগ করে দিতে পারি পাঞ্জাব সমভূমি অঞ্চল। আমি রাজস্থানকে যেহেতু থর মরুভূমি নিয়ে একটা মরুভূমির অঞ্চল নিয়ে আলোচনা করব, তাই আমরা এখানে রাজস্থান সমভূমি অঞ্চল হলেও সেটাকে আমরা বাদ দিয়ে রাখছি। যেরকম পাঞ্জাব সমভূমি অঞ্চল, বিশেষত এর কি বৈশিষ্ট্য আমাদের লক্ষ্য করা, এখানে কিন্তু বিশেষত গম এবং আখ চাষ ভালো হয়, কিন্তু বৃষ্টিপাত কম, শুকনো। এই অংশটা কিন্তু শুকনো। এটা বেশিরভাগ ক্ষেত্রে সেচের উপর নির্ভরশীল হয়ে রয়েছে।
এই যে এই পাঞ্জাব সমভূমি অঞ্চলের নাম আমরা বললাম, একে যদি ভাগ করে দিই পাঞ্জাব সমভূমি অঞ্চল, বিশেষত শুকনো, কিসের উপর নির্ভর করে না, বৃষ্টি কিন্তু কম, সেচ বেশি, গম এবং আখ সব থেকে বেশি পরিমাণে এখানে কিন্তু এই অংশটা পাঞ্জাবের যে অংশটা রয়েছে, ঠিক আছে, পাঞ্জাব এবং এখানে উত্তরাখণ্ড বা হিমাচল প্রদেশের কিছু অংশ নিয়ে এটা কিন্তু রয়েছে, সেখানে দেখতে পাই। এখানে এবার আমরা যদি চলে আসি গঙ্গা নদীকে বেশ করে তার তিনটে ভাগ রয়েছে, যে উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি, এবং গঙ্গার দুদিকটাই গঙ্গা যমুনা মিলিত হয়ে পলি কিন্তু সঞ্চিত হয়ে সেখানে কিন্তু সৃষ্টি করেছে গাঙ্গেয় বদ্বীপ সমভূমি অঞ্চল, আমরা এটা সকলেই জানি। এখানে কতগুলো জিনিস খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, সেটা কি হচ্ছে না, সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো মধ্যে আমরা কি দেখতে পেয়ে থাকি না, সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি ভাবর, এখান থেকে যেটা পড়ে শিবালিক পর্বত অঞ্চল থেকে যে শিলাখণ্ডগুলো চলে আসে, সেই শিলাখণ্ডগুলো যখন জমা হয় তাকে কিন্তু আমরা ভাবর বলে থাকি, ঠিক আছে। তাহলে শিবালিক পার্বত্য অঞ্চলে শিলাখণ্ডগুলো এসে যখন পলি আকারে সঞ্চিত হচ্ছে, সেখানে কিন্তু শিলাখণ্ড থাকে, তাকে কিন্তু আমরা ভাবর বলে থাকি। এবং নদী তীরবর্তী অঞ্চলে এই অংশে যখন পলি সঞ্চিত হয়, এটা কিন্তু তাহলে কি হলো প্রাচীর, আর এটা হচ্ছে তরাই। এই অংশটা আমরা কি বলে থাকি, এই অংশটাকে তরাই, দক্ষিণে নদী সৃষ্ট পাদদেশীয় সমভূমি, তাকে কিন্তু আমরা তরাই বলে থাকি। তাহলে এটা কিন্তু শিবালিক পর্বত থেকে যেটা এলো সেটা হচ্ছে ভাবর, আর নদী থেকে পলিসঞ্চিত হয়ে যেটা সৃষ্টি হচ্ছে নদীর পাদদেশ সমভূমি অঞ্চলে, সেখানে কিন্তু আমরা তাকে কি বলছি তরাই। আর এখানে দুটো জিনিস রয়েছে, হ্যাঁ, খাদার এবং ভাঙর। খাদার এবং ভাঙর কি বলছে, নদী তীরবর্তী অঞ্চলে, এই যে নদী তীরবর্তী অঞ্চলে, এই নদী তীরবর্তী অঞ্চলে এই অংশগুলোতে নবীন পলি যখন জমা হচ্ছে, সেই নতুন পলি সঞ্চিত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে খাদা। আবার অনেক সময় একে কি বলা হচ্ছে বেড, এই অংশটাকে কি বলা হচ্ছে বেড। নবীন যে পলি সঞ্চিত হচ্ছে তাকে কিন্তু খাদা, আর প্রাচীন যে পলি অনেকদিন ধরে যেটা জমা হয়ে আছে তাকে কিন্তু কি বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে ভাঙর, তাকে কি বলা হচ্ছে, ঠিক আছে, ভাঙা, ঠিক আছে, তাকে কি বলা হচ্ছে ভাঙা। এবং ভাঙা বা কোথাও একে ধায়াও বলা হয়ে থাকে। আর ধায়া বলা থাকে। পশ্চিম অংশে ছোট ছোট যখন বালিয়াড়ি সৃষ্টি হয়, কোথাও যদি বালিয়াড়ি দেখা যায়, সেই বালিয়াড়িগুলোকে যদি পশ্চিমাংশে কোথাও বালিয়াড়ি দেখা যায়, ঠিক আছে, সেই বালিয়াড়ি অংশগুলোকে কি বলা হচ্ছে, বালিয়াড়ি অংশগুলোকে কিন্তু ভুর বলা হয়। তাহলে বিশেষত এইগুলো কিন্তু ছোট কোশ্চিনে পড়ে, ভাবর এবং তরাই। তাহলে শিবালিক পার্বত্য অঞ্চল থেকে যে শিলাখণ্ড দ্বারা গঠিত হচ্ছে, যে স্তর গঠিত হচ্ছে, তাকে ভাবর বলা হচ্ছে। তারপরে নদীর পাদদেশ সমভূমি অঞ্চলে যখন পলি সঞ্চিত স্তর গঠন করছে, তাকে তরাই বলা হচ্ছে। আর গাঙ্গীয় অঞ্চলে যখন নবীন পলি গঠিত হচ্ছে, তখন তাকে খাদার বা বেড বলা হচ্ছে। আর প্রাচীন হলে ভাঙার বলা হচ্ছে। কোথাও বালিয়াড়ি যদি দেখা যায়, ভুল হচ্ছে বিশেষত কি বালিয়াড়ি। এইগুলো কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এই যে উচ্চ, মধ্য এবং নিম্ন। এখানে উচ্চ অঞ্চলে কি হচ্ছে, উত্তরাখণ্ড আমরা পেয়ে যাচ্ছি, উত্তরাখণ্ড পাচ্ছি, উত্তরপ্রদেশ পাচ্ছি, ঠিক আছে, এই অংশগুলোকে কিন্তু পেয়ে যাচ্ছি। আর মধ্যগতিতে আমরা কাকে পাচ্ছি, বিহারকে পাচ্ছি, ঝাড়খণ্ডকে পাচ্ছি, এবং পশ্চিমবঙ্গের যেখানে ঢুকছে, প্রবেশ করছে, তার আগে পর্যন্ত আমরা কিন্তু এই অংশে পেয়ে যাচ্ছি। তারপরে কিন্তু নিম্নগতিতে আমরা কাকে পাচ্ছি, পুরো পশ্চিমবঙ্গ, ভাগীরথী এবং হুগলি নদী, যেটা বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে, এবং সেখানে নিম্নগতিতে ধান চাষ, এই অংশগুলোতে কি হচ্ছে ধান, পাট, গম,
বিশেষ করে ধান চাষের কিন্তু প্রাধান্য সব থেকে বেশি কিন্তু লক্ষ্য করা যায় এই নিম্নগতি অঞ্চলে। ঠিক আছে, এইটা হচ্ছে উত্তরের যে সমভূমি অঞ্চল রয়েছে, উত্তরের সমভূমি অঞ্চলের মধ্যে সব থেকে উর্বর যে অঞ্চল সেটা হচ্ছে এই গঙ্গা যমুনা বা এই যে গাঙ্গীয় বদ্বীপ সমভূমি অঞ্চল। এটা হচ্ছে সব থেকে উন্নত এবং উর্বর, সব থেকে বেশি চাষ হয়। কারণ আমরা বেঁচে থাকতে গেলে আমাদের তো খাবার খেতে হয়। ঠিক আছে, সেই খাবারের মানে এই অংশটা থেকেই, উত্তরে এই সমভূমি অঞ্চল থেকেই প্রায় এটা 25% ভূমিরূপ দখল করে আছে, কিন্তু প্রায় 50 থেকে 60% যে কৃষিজ যে খাদ্য যে সেটা কিন্তু এইখান থেকে আমরা প্রডিউস হয়, উৎপন্ন হয়, যেটা আমরা পেয়ে থাকি। আর তারপরে এই শেষে আমরা কি করছি, ব্রহ্মপুত্র নদীর উপরে আসামের ওখানে যে রয়েছে সমভূমি অঞ্চল রয়েছে, সেটা ব্রহ্মপুত্র নদীকে কিন্তু বেস করে, ব্রহ্মপুত্র নদকে বেস করে রয়েছে আসামের সমভূমি অঞ্চল। তাহলে উত্তরের সমভূমি অঞ্চলে 3টা ভাগ, তাহলে পাঞ্জাব এই দিকটা থেকে গেল, তাহলে এই দিকটা থেকে গেল পাঞ্জাব, মাঝখানে থেকে গেল গাঙ্গেয় সমভূমি অঞ্চল, যার 3টে ভাগ কি হচ্ছে, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি, ভাবর তরাই, খাদার বেড এবং ভাগার ভুর বালিয়াড়ি, আর এপাশে হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। এই তিনটেই, ঠিক আছে, এদের কি হচ্ছে, কোথাও কোথাও এদের এর বিস্তার কোথাও কোথাও 50 থেকে 100 মিটার পর্যন্ত। এইটা এর 100 মিটার পর্যন্ত এইটার বিস্তার 50 থেকে 80 মিটার পর্যন্ত হয়ে থাকে। আর এর বিস্তার কিন্তু 10 থেকে 30 মিটার কোথাও কোথাও আমরা দেখতে পেয়ে থাকি। এই হচ্ছে বিখ্যাত আমাদের উত্তরের সমভূমি অঞ্চল। তাহলে 3টে ভাগ এদিক থেকে, পাঞ্জাব সমভূমি, গাঙ্গেয় সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি। আবার যদি আমরা নদী অনুসারে গঙ্গা পেয়ে গেলাম, ব্রহ্মপুত্র পেয়ে গেলাম, তাহলে এই অংশটা হচ্ছে শুষ্ক, এই অংশ হচ্ছে সব থেকে উর্বর। আর ব্রহ্মপুত্রের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু বৃষ্টিপাত, অতিরিক্ত বৃষ্টিপাত হয়, অতিরিক্ত বৃষ্টিপাত এবং কি হচ্ছে, বন্যার প্রভাব কিন্তু সব থেকে বেশি এই ব্রহ্মপুত্র নদের এই অংশে আমরা দেখতে পেয়ে থাকি। এই হচ্ছে আমাদের উত্তরের সমভূমি অঞ্চল। তবে এখানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, ছোট ছোট কোশ্চেন পড়ে, সেই কোশ্চেনটা কি, ভাবর, ঠিক আছে, ভাবর পড়ে, তরাই পড়ে, খাদা বা বেড, ভাগর, ধায়া, ঠিক আছে, এবং ভুল কাকে বলে, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু এই অংশে কিন্তু পড়ে থাকে, এখান থেকে শর্ট কোশ্চেন হয়ে থাকে। এগুলো তোমাদেরকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। পড়াশোনা করো, আশা করি তোমাদের সকলের ভালো হবে।